দুজন সাবেক সিনিয়র সামরিক কর্মকর্তা বিদায় নিয়েছেন তাদের চাকরি জীবন থেকে। দুজনই লেফটেন্যান্ট জেনারেল, একজনের নাম হচ্ছে মুজিব, আরেকজন হচ্ছে সাইফুল। গত রাতেই খবরটি ব্রেকিং আকারে যমুনা টেলিভিশন প্রকাশ করছিল। আসলে আর্মি নিয়ে বেশি কথা বলা উচিত না এবং বলাটাও অনেক ক্ষেত্রে বিপজ্জনক। এখন কিছুটা হয়তো স্বাধীনতা আছে, কিন্তু স্বাধীনতা মানে এই না যে সামরিক বাহিনী নিয়ে যা খুশি তাই বলবো, কিন্তু প্রাসঙ্গিক কিছু কথা বলতেই হয়। আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকে বরখাস্ত এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হলো যে চাকরি জীবনের একেবারে শেষ প্রান্তে এসে কেন তাদেরকে এইরকম অবসর দেওয়া হলো? এটা তো তাদের ক্যারিয়ারের জন্য ভালো হলো না। তারা শেষ জীবনে এসে খুব সুন্দরভাবে তাদের চাকরি জীবন শেষ করবেন এবং তাদের যেই বিগত দিনের চাকরি জীবন তার শেষটা এত সুন্দর হবে, ভালো হবে, যাতে অন্য অনুজরা যাতে সেটা অনুসরণ করবে। কিন্তু সেটা কি হলো? হলো না। তাদের একটা কালিমা নিয়ে তাদেরকে যেতে হলো কেন? এই প্রশ্নের উত্তর দিচ্ছি, একটু খবরটা একটু আগে আপনাদেরকে শোনাই। প্রতিরক্ষা মন্ত্রণালয় গত মঙ্গলবার এই দুই সেনা কর্মকর্তার বরখাস্ত ও বাধ্যতামূলক অবসরের আদেশ জারি করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান একসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক ছিলেন, এসএসএফের মহাপরিচালক ছিলেন। কে কোন দায়িত্ব থেকে গেছেন দেখেন, খেয়াল করেন। দায়িত্ব পাওয়ার আগে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন, কিউএফজি ছিলেন। এই সেনা কর্মকর্তা বর্ডার গার্ড বাংলাদেশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিচালকও ছিলেন মুজিবুর রহমান। তার মানে র্যাব, বিজিবি এবং এসএসএফ মতন গুরুত্বপূর্ণ দায়িত্বে তিনি ছিলেন। শুধু কি তার পেশাগত যোগ্যতার বলে নাকি অন্য যোগ্যতা, এটাই এখন কিন্তু আলোচনা। অন্যদিকে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম একসময় প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন। সরকার পতনের পর সেনাবাহিনী থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। সেনাবাহিনীতে তার সর্বশেষ পোস্টিং ছিল ন্যাশনাল ডিফেন্স কলেজ। খেয়াল করেন, আমি আরেকটা নোট পেলাম, প্রজ্ঞাপন। এই দুইজনের পাশাপাশি আরেকজন কিন্তু বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তিনি হচ্ছেন মেজর জেনারেল হামিদুল হক, ওএসপি NSWC PSC। তাদেরকে কি অকালীন অর্থাৎ বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, বরখাস্ত এবং বাধ্যতামূলক অবসর। এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা কেন, এটাই আমি বলতে চাই। এই যে মুজিব সাহেব, সাইফুল আলম সাহেব, তাদেরকে যে এইভাবে চলে যেতে হলো, এর মূল কারণ হচ্ছে রাজনীতি, সংকীর্ণ রাজনীতি। শেখ হাসিনার শাসনামলে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে নাকি নখের আঁচড় পড়েনি। আর এই নখের আঁচড় পড়ার ক্ষেত্রে বেশ কিছু কর্মকর্তাও দায়ী। সেনাবাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে সারা বিশ্ব গর্ব করে, প্রশংসিত। কিন্তু ওই আলোর নিচে যেমন অন্ধকার থাকে, তেমনি সেনাবাহিনীর কিছু কর্মকর্তার কারণে গোটা সেনাবাহিনী বিতর্কিত হয়েছে। জেনারেল ওয়াকার বর্তমান সেনাপ্রধানের নেতৃত্বে সেনাবাহিনী তার আগের গৌরব বা ভাবমূর্তি পুনঃস্থাপন করেছে। চরম সংকটের মুখে যখন নাকি রক্তপাত হানাহানি হচ্ছিল, তখন ব্রেক কষে ধরে সেনাবাহিনী এবং সেটা জেনারেল ওয়াকারের নেতৃত্বেই হয়েছে। তার নেতৃত্বের কারণেই এটি সম্ভব হয়েছে। কিন্তু জেনারেল ওয়াকার তো সেনাপ্রধান হয়েছেন কিছুদিন আগে, তারপরে গুরুত্বপূর্ণ সময় তিনি ছিলেন, রক্ষা পেয়েছেন। কিন্তু তার আগে কারা সেনাপ্রধান ছিলেন, কারা এই ডিজিএফআই সহ এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে দায়িত্ব পালন করেছেন? আমি আমার ব্যক্তিগত জীবনে, পেশাগত জীবনে বলতে পারি 12 বছরে বাংলা ভিশনে আমি নিউজের হেড ছিলাম।
প্রতিটা সময় নিয়ন্ত্রিত হতাম ডিজিএফআই এর মিডিয়া সেলের মাধ্যমে। কেন এটা হবে? এটা তো হওয়ার কথা না। ডিজিএফআই এর সাথে মানে গণমাধ্যমের সম্পর্কটা কেন কেন নিয়ন্ত্রিত হতো? ওই যে 1/11-এর সময় যেই সিস্টেমটা তখন যেহেতু সামরিক বাহিনী কার্যত দেশটা চালাতো, তারা বিভিন্ন ক্ষেত্রে যে নিয়ন্ত্রণটা প্রতিষ্ঠা করেছিল, শেখ হাসিনা আসার পর ওই সুবিধাটাই সে অব্যাহত রেখেছে, কোনো পরিবর্তন আসেনি। যার ফলে পুরোটা সময় জুড়ে এখানে কোনো তথ্য মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তর কারোর কোনো ভূমিকা ছিল না। আমি নিজে ব্যক্তিগত আমি মানে বিশ্বাস করি যে যদি কারোর বুকে সৎসাহস থাকে, তারা আমার মতনই বলবে যে প্রতিটা টেলিভিশনের আসলে নিয়ন্ত্রণ হয়েছে ডিজিএফআই এর মিডিয়া সেল। এটা কি কোনো কাজ? ওই 1/11-এর আগে তো তখনও তো ডিজিএফআই ছিল, তখন তো তারা মিডিয়াকে এভাবে নিয়ন্ত্রণ করেনি। ডিজিএফআই এর কাজ হচ্ছে তারা দেশের নিরাপত্তা দেখবে এবং বিভিন্ন বাহিনীর মধ্যে যে তারা কোঅর্ডিনেশনটা করবে, আভ্যন্তরীণ নিরাপত্তা, তারপরে যে গোয়েন্দা তৎপরতা, সেগুলি দেখবে। তারা তো কোনো বেসামরিক প্রশাসনের উপরে, রাজনীতির উপরে খবরদারি করা, নিয়ন্ত্রণ করা, যেমন এর আগে 1/11-এর সময় ডিজিএফআই এর মাধ্যমে দল ভাঙা গড়া সেটা হয়েছে। তারপর শেখ হাসিনার সময় এরশাদকে জোর করে ওই যে সিএমএইচে ভর্তি করানো, সেখানেও ডিজিএফআই। তারপরে দল ভাঙা গড়া, কে নির্বাচনে আসবে, কে নির্বাচনে আসবে না, কোন দলের হচ্ছে কি বলে নিবন্ধন দেওয়া হবে কি হবে না, সব কিছুতেই ডিজিএফআই। কেন? মিডিয়া নিয়ন্ত্রণ ডিজিএফআই। কেন? ডিজিএফআই এর মিডিয়া নিয়ন্ত্রণের সেলের কর্মকর্তারা দফায় দফায় মিডিয়ার কর্মকর্তাদের সঙ্গে বসতেন না? বসতেন তো। আমি নিজেও ছিলাম একসময়, পরে দেখছে যে না, এই লোক তো টকশোতে উল্টাপাল্টা কথাবার্তা বলে, আমাকে রাখা হয়নি। কিন্তু আমি ছিলাম না সত্য, কিন্তু শেষ সময় পর্যন্ত আমাদের মিডিয়ার যারা বিভিন্ন নিউজের হেড, তারা কি ছিলেন না? মালিকরা কি নিয়মিত যাতায়াত করতেন না? তারা তাদের মতন করে নানা রকম তদবির ডিজিএফআই এর মাধ্যমে কি তারা বাস্তবায়ন করতেন না? করতেন তো। এই যে লম্বা সময় ধরে এই কর্মকাণ্ড করে চলেছে, তার মানে হচ্ছে দলীয়করণে একেবারে বিপর্যস্ত সমস্ত প্রতিষ্ঠান, যেমন সেনাবাহিনীও তেমন। আজকে এই কারণেই সেনাবাহিনীর এই শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তা আজকে তারা এর কি বলে ভিকটিম বলবো না, এক ধরনের শাস্তি তারা কিন্তু পাচ্ছে। এখনও তো তাদের বিরুদ্ধে নানা দুর্নীতি উপকর্মের অভিযোগগুলো ওঠেনি, ফলে তাদের হয় সামরিক নাই সিভিল আইনে তাদের বিচার হবে, এটা সত্য। এবং তারা বিতর্কিত করছে বাংলাদেশ সেনাবাহিনী মানে আরও ভালো অবস্থানে থাকতে পারত, এবং এই শেখ হাসিনার এই যে দুঃশাসন প্রলম্বিত যাতে না হয় সে ব্যাপারে আরও আগে তারা পদক্ষেপ নিতে পারতেন। সেনাবাহিনীকে এমন অবস্থায় রূপান্তর করছে যে এটাও যেন পুলিশের মতন আর একটা তার দলীয় বাহিনীতে রূপান্তর করছে। পুলিশ তো শেষ। আজকে দেখেন পুলিশের অবস্থা, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী কোনো প্রতিষ্ঠান বাদ রাখে নাই সে তার নিজের শাসনকে প্রলম্বিত করার জন্য এই বাহিনীকে নির্মমভাবে ব্যবহার করার কথা। আজকে দেখেন, এই জন্য আমি বারবার বলি যে বায়তুল মুকাররমের খতিব থেকে শুরু করে সকল পর্যায়ে শুধু সবাই দৌড়াচ্ছে আর পালাচ্ছে। এই পালানো কবে শেষ হবে আমি জানি না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।